হাল একেবারে বিস্ফোরক কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এর আগে অভিষেকের সমস্ত মামলা থেকেও সরে দাঁড়ালেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কি বলছেন বিক্ষুব্ধ কল্যাণ, শুনি। তোমরা একবার কেউ আমাকে জানালে না ফ্রি পিডিএফ ফাইল করেছো? বলে না, উপর থেকে ইনস্ট্রাকশন এসছে। না, কিশোর দত্ত করছে, আমরা করুক কিশোর, তাহলে কোনো অসুবিধা নেই আমার। কিন্তু তোমরা আমাকে দেওয়ার মামলা করো, কারণ তোমাদের যখন ডিফারেন্ট ওপিনিয়ন ডিফারেন্ট লোকের রয়েছে, তাহলে আমাকে করার দরকার নেই। আমাকে ডাস্টবিন হিসেবে ট্রিট করো না, আমাকে বলে দাও ঘন্টা খানেকের মধ্যে আমি করবো কি করবো, কিছু জানাই। আর আমি পার্টির, আমি 45 ইয়ার্স প্র্যাকটিস, একটা সিনিয়র লয়ারের সঙ্গে কিভাবে কথা বলতে হয়, কিভাবে তা শুনতে হয়, তা তো বললো সেটা কিছু জানে না। এত অ্যারোগ্যান্সের কি আছে? শিক্ষা পায় না, সময় থেকে শিক্ষা পেল না। আমি তো ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। আজকে বুঝতে হবে যে ওর জন্য দলটা সর্বনাশ হয়েছে, সেটা যদি না বোঝে তাহলে আর কিছু করার নেই। ওর অ্যাটিটিউড, ওর অ্যারোগেন্স, ও আমি হচ্ছে পশ্চিমবাংলার নাম্বার 1 শর্ট পলিটিশিয়ান, আমি বলে দিলাম। দিদি অভিষেককে নিয়ে চলো, আমাকে দরকার নেই। আর অভিষেককে বাদ দিয়ে দিদি চলে যদি, আমি দিদির পাশে আছি, দ্যাটস অল। কৌশিক চন্দ্র ঘরে মেনশন করে আমি বললাম যে ম্যাটারটা খুব আর্জেন্ট, আমার সার্চ হয়েছে, তুমি মামলাটা নাও। তখন জজ সাহেব বললো ঠিক আছে মিস্টার বন্দ্যোপাধ্যায়, আমি কালকে নেবো। আমি খুবই অসুবিধার মধ্যে রয়েছে, যে কোনো মুহূর্তে অ্যারেস্ট হয়ে যেতে পারে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এয়ার কন্ডিশন ঘরে থাকার ছেলে। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আর জানে না কত পরিশ্রম করতে কি করতে হয়। ও সবাইকে ধরে নিয়েছে ওর ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি। হবে না এসব, আমি পারবো না। আমি আজকে এই বিপদের দিনে দাঁড়িয়ে আমি দিদির পাশে আছি। তাকে পর্যন্ত কিভাবে রেসপেক্ট করতে হয় সে জানে না। সে যদি না জানে আর তাকে জানতে হবে না। মমতা দিও বেছে নিক, কি করবে? অভিষেককে নিয়ে থাকবে না আমার মতো যারা অভিষেকের প্রতি যারা ক্ষুব্ধ তাদের নিয়ে থাকবে। দিস ইজ হার্ড ডিসিশন টু টেক। একেবারে বিস্ফোরক এবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কল্যাণের নিশানা এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ক্ষোভ উগরে দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। বলছেন অভিষেক থাকলে আমি দল ছাড়বো, অভিষেকের কারণেই দলের এই সর্বনাশ। দিদি যদি অভিষেককে নিয়ে চলে আমাকে দরকার নেই, দিদি অভিষেককে ছাড়লে আমি আছি, আমি ক্যামাক স্ট্রিটের এমপ্লয়ি নই। সিনিয়র আইনজীবীকে কিভাবে সম্মান দিতে হয় তা জানেই না। ওর অধ্যত্তর জন্য এই দলের আজকে এই হাল, এমনটাই বিস্ফোরক মন্তব্য এবার করছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং এর আগে অভিষেকের সমস্ত মামলা থেকে তিনি সরে দাঁড়িয়েছেন। আমরা ফোন লাইনে বিষয় নিয়ে কথা বলেছিলাম বিজেপি বিধায়ক তথা আইনজীবী কৌস্তব বাগচির সঙ্গে, তার কি প্রতিক্রিয়া শুনি। পাল্টে যাবে, দেখতে থাকুন না যা শুরু হয়েছে। মানে এই এতদিন ধরে প্রাইভেট লিমিটেড কোম্পানির মালকিন আর তার ভাইপো সমস্ত তৃণমূলের নেতাদেরকে তো চাকর বাকরের মতন করে রেখেছিল। এই কল্যাণ ব্যানার্জিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকজনেরা হাইকোর্টে অপমান করেছেন, বলেছেন মাতাল তোমায় জানতে হবে, আগামীকে মানতে হবে, এই ধরনের স্লোগান উঠেছে হাইকোর্টে। তো এইগুলো সমস্ত ছিল, এই সমস্ত রাগগুলো তো নিশ্চয়ই তার মধ্যে থাকবে। এখন সুযোগ পেয়েছে, করছে। তৃণমূল দলটা আমরা জানতাম ভেঙে যাবে, কিন্তু এরকম যে তাসের ঘরের মতন এত অল্প সময়ের মধ্যে মানে একদম সর্বস্ব খুইয়ে ফেলবেন মমতা বন্দ্যোপাধ্যায়, মানে এটা দেখে সত্যি বলছি, মানে এটা অবাক করার মতনই বিষয় লাগছে। মানে আমরা ভেবেছিলাম অন্তত 2-4 মাস যাবে, ও বাবা এ তো 1 মাসের মধ্যেই সব শেষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের জোড়া ফুলের না ফুল না ঘাস কিছুই আর থাকবে না, সব উড়ে যাবে। অর্থাৎ একেবারে তীব্র কটাক্ষ করছেন কৌস্তব বাগচি বিজেপি বিধায়ক। বিজেপির তরফ থেকে যে এই কটাক্ষ আসবে তা তো খুব স্বাভাবিক। তারা স্পষ্ট বলছেন যে এত তাড়াতাড়ি যে দলটা ভাঙবে তারা বুঝতে পারেনি, অথচ দলটা যে ভাঙবে সে তারা জানতেন। কিন্তু এই 1 মাসের মধ্যে যে একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তা বোধহয় বিজেপিও ভাবেনি। আমরা কথা বলেছিলাম রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলালের সঙ্গে। এই গোটা বিষয়ের রাজনৈতিক তাৎপর্য কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করেছেন তিনি, শুনবো। দেখুন, আমার এই গোটা প্রসঙ্গটাতে দুটো জিনিস মনে হয়। একটা হচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিষয়টাকে দেখা, আরেকটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিক থেকে বিষয়টিকে দেখা। কল্যাণ বন্দ্যোপাধ্যায় গত 7 দিন পর্যন্ত যেভাবে তৃণমূলের একেবারে মানে মমতার ঘনিষ্ঠতা দেখাতে গিয়ে যে মন্তব্য করেছেন, যারা বিদ্রোহী ছিলেন তাদের সম্পর্কে যে মন্তব্য করেছেন, প্রকাশ্যে গদ্দার বেঈমান ইত্যাদি বলে মুখভঙ্গি করে তার চিরাচরিত ভঙ্গিতে যেভাবে আচরণগুলো করেছেন, আমরা ভেবেছিলাম তিনি মমতার ঘনিষ্ঠ সৈনিক হিসেবেই বোধহয়
দায়িত্ব পালন করছেন। কিন্তু আজ যখন তার মুখে এই বাণী শুনছি যে অভিষেক থাকলে আমি দলে থাকবো না, তখন বুঝতে হবে এই মামলা এত সহজ নয়, এত সরল নয়। অভিষেককে কোনোভাবে রাজনৈতিক নিষ্কৃতি দেওয়ার জন্য মমতার শেষ বিশ্বস্ত ব্যাটালিয়ন রোল প্লে করছে কিনা এটা আমাদের ভেবে দেখতে হবে। এই যে মানে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এখন যা ভূমিকা দেখছি, কাল হয়তো মদন মিত্র এই একই কথা বলতে শুরু করবেন, বা পরশুদিন আরো কারো কাছ থেকে এই কথাগুলো শুনতে পাবো। এই সবটা মিলিয়ে আমার ধারণা রাজনৈতিক ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বার করে দিয়ে এক্সিট পয়েন্ট দিয়ে তাকে কোনোভাবে মানে এই মানে পুলিশি জাল তদন্ত ইত্যাদির ভিতরে সীমায়িত করে দিয়ে নিজেদের ভাবমূর্তি উদ্ধারের কোনো চেষ্টা করছেন কিনা, যে যাবতীয় অন্যায়ের পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যাবতীয় চুরি লুটপাট অভিষেক বন্দ্যোপাধ্যায় করেছেন, আমি কিছুতে ছিলাম না, আমি জানতাম না, বরং আমি ক্ষতিগ্রস্ত, বরং আমি অপমানিত। ইতিমধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমস্ত রকম মামলা থেকে সরে দাঁড়িয়েছেন, কিন্তু শুধু কল্যাণ নয়, কল্যাণ পুত্র শ্রীশর্ণ বন্দ্যোপাধ্যায় তিনিও একইভাবে সরে গিয়েছেন এই সমস্ত অভিষেকের মামলা থেকে। কি বলছেন শ্রীশর্ণ, শুনি। একটা সময় জানানো হয় যে এই মামলায় অন্য লোক অ্যাপিল করবে, এবং সেই মর্মে আমরা মামলা ছেড়ে দিয়েছি। কোনো কারণ দেখানো হয়েছে? কারণ মানুষ তো উকিল তখনই বদল করে যখন ভরসা রাখতে পারে না। অভিষেক নিশ্চয়ই আমাদের উপর ভরসা রাখতে পারেন, তাই উকিল পাল্টেছে। এই যে লাগছে দুঃখের ব্যাপারটা নয়, ওর মামলা করাতে আমাদের কোনো ফ্যান্সি নেই। এরকম নয় যে অভিষেকের মামলা করলে আমি উকিল হবো, অভিষেক মামলা না করলে আমি উকিল থাকবো না। আমি 5 তারিখ থেকে দলের প্রত্যেকটা কর্মী যেভাবে বলেছে সেভাবে তাকে হেল্প করার চেষ্টা করেছি। যখন অনেক নেতারা পাশে দাঁড়ায়নি তখনও পাশে গিয়ে দাঁড়িয়েছে। লোকেরা ফেসবুকে লাইভ করে, ফেসবুকে রিলস করে বলছে যে শ্রীশর্ণদা পাশে দাঁড়িয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে যদি দলের সাধারণ সম্পাদক যদি ভরসা না রাখতে পারে তাহলে দুঃখ হবেই, খারাপ লাগবেই, কিন্তু দলের কর্মীদের পাশে থাকবো। ও কী করলো সেটা বড় কথা নয়, দলের কর্মীদের পাশে কাল অবধি ছিলাম, আজকেও আছে, আগামীকালও থাকবো। এ বিষয় নিয়ে কথা বলবো। নিউজরুম থেকে সরাসরি রয়েছেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। দেবারতী, ইতিমধ্যেই যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি তাতে বিক্ষুব্ধ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং কমপ্লিটলি বেসুরো এবার কল্যাণ, এবং একেবারে ক্ষোভ উগরে দিচ্ছেন তিনি। সেক্ষেত্রে প্রথম প্রশ্ন যেটা মনে আসছে তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে শেষ বিশ্বস্ত ব্যাটালিয়ন, সেটাও কি হাতছাড়া হতে বসলো? তাই তো মনে হচ্ছে সঞ্চারী। দেখো, প্রথম কথা বলি যে আমরা যেটা ভাবছিলাম যে দুই ব্যানার্জির লড়াই চলছে এই মুহূর্তে, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় একদিকে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় একদিকে। এখন তো দেখছি 3 বন্দ্যোপাধ্যায়ের লড়াই সামনে চলে এলো, মানে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তো এই ব্যানার্জিদের লড়াইয়ের মধ্যে তৃণমূল কংগ্রেস দলটা শেষ হয়ে যাচ্ছে, এটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। কিন্তু এখানে মজার কথা হচ্ছে এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন এই কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিয়েও বিভিন্ন রকম অভিযোগ উঠেছে। আজকে একটা কথা আমার খুব কি বলবো, মানে খুব অদ্ভুত এবং রিডিকিউলাস লাগলো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি বাংলার 1 নম্বর সৎ রাজনীতিক। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় সৎ রাজনীতিক নন, এটা উনি বুঝিয়ে দিচ্ছেন। 1 নম্বরে তো অন্তত নন। যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততার ব্যানার, পোস্টার ইত্যাদিতে কলকাতা শহর ভরে গিয়েছিল 2011-র পরে, আজকে সেইটাই মোটামুটি নিজের হাতে খণ্ডন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি বলছেন আমি বাংলার 1 নম্বর সৎ রাজনীতিক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় 1 নম্বর সৎ রাজনীতিক নয়, এটা প্রথম কথা বলে দেওয়া ভালো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ক্ষোভের কথা আমরা শুনছিলাম। যারা বিক্ষুব্ধ হয়ে অন্য শিবিরের সঙ্গে যোগাযোগ করেছেন বা করছেন বলে শোনা যাচ্ছে, বা যারা ইন্ডিভিজুয়াল লড়ার কথা ভেবেছেন, হয়তো কেউ থাকতেও পারেন এর মধ্যে, এইখানে দাঁড়িয়ে তাদের সমালোচনা কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় সবার আগে করেছিলেন। কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়ে দিচ্ছেন, কেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের টিকিটে যখন প্রতিদ্বন্দ্বিতা করলেন তখন তো আপনাদের এই কথাগুলো মনে হয়নি? কেন তখন বলেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে আমরা ভোটের ময়দানে লড়াই করছি? তখন তো একবারও আপনারা গিয়ে বলেননি আপনাদের নিজস্ব সাংসদ ক্ষেত্রে বা আপনাদের নিজস্ব বিধানসভা ক্ষেত্রে যে আমি আমার ক্যারিশমায় লড়ছি, ইত্যাদি ইত্যাদি আমরা শুনেছিলাম। কিন্তু আজকে সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও খানিকটা ওই বিক্ষুব্ধদের সুরেই সুর মেলাচ্ছেন, এবং তাকে যখন সাংবাদিকরা প্রশ্ন করছেন যে এই কারণে আপনি আজকে যে অভিযোগগুলো করছেন, অর্থাৎ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেই অভিযোগগুলোতেই কি বাকি সাংসদরা বা বিধায়করা আস্তে আস্তে দলের থেকে সরে যাচ্ছে? কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের খুব স্পষ্ট উত্তর যে হতেও পারে।
অর্থাৎ উনি উড়িয়ে দিচ্ছেন না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে যে বার্তা এতদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দিচ্ছিলেন, আজকে কোন ঘটনায় উনি সরে গেলেন এখানে একটু স্পষ্ট করে বলে রাখা ভালো যে কেসটিতে এই যে সিআইডির তলব এবং সেই সংক্রান্ত কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে তার আইনজীবী হিসেবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সময় চাইতে গিয়েছিলেন বা একটা রক্ষা কবচ চাইতে গিয়েছিলেন, যেটা মহামান্য কলকাতা হাইকোর্ট দেয়নি, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে দাঁড়িয়ে যেটা বলার, গতকাল রাত, এটা কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে গতকাল রাত 12:30 পর্যন্ত এই কেস নিয়ে আমি স্টাডি করেছি, আমি মাননীয় বিচারপতিকে বলেছি যে এই কেসটা দ্রুত করা হোক। আমার কথা শুনে মাননীয় বিচারপতি এই কেসটা গতকাল রেখেছিলেন। গতকালও যখন এটা হলো না, তখন এটার গুরুত্ব বুঝিয়ে, যখন উনি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি পৌঁছে যাচ্ছে, অর্থাৎ এটার গুরুত্ব অপরিসীম, আদৌ সিআইডি এইভাবে যেতে পারে কিনা, এইভাবে সার্চ করতে পারে কিনা, সেই বিষয়টাকেও এখানে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে এটার গুরুত্ব অপরিসীম। সেই কারণে আমি মাননীয় বিচারপতির কাছে সময় চাইছিলাম যে অতি দ্রুত যাতে এই কেসটিকে দেখা হোক। সেক্ষেত্রে গতকাল সময় দিয়েছিলেন প্রথমে মাননীয় বিচারপতি এবং তারপরে এই কেসটি আজকের ডেটে ওঠার কথা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী যে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হলো রাত 12:30 পর্যন্ত যখন এই কেস নিয়ে উনি পড়াশোনা করেছেন, তারপরে যখন এটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে জানানো হলো যে আপনাকে আর এই কেস লড়তে হবে না, তখন, এবং এটা ওনার ছেলেকে জানানো হয়, শীর্ষণ্যকে জানানো হয়, যখন এটা বলা হলো যে আপনাকে এই কেস লড়তে হবে না, তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এক প্রকার এটা স্থির করে নিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি দলে থাকেন তাহলে সেই তৃণমূল কংগ্রেস উনি করবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি আছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমি নেই। আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলার সময় এই কথাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কেও অসম্মান করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের তো অসম্মান করেইছেন। যদি আজকের দিনে দাঁড়িয়েও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই অ্যারোগেন্সি, এই ঔদ্ধত্য, এই কলার তোলা মনোভাব, এই ডোন্ট কেয়ার মনোভাব, এগুলো যদি না বদলায় তাহলে তৃণমূল কংগ্রেস দলটা আর কিছুদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। একেবারে দেবারতী, তোমাকে জানাই এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক ঝন্টু বড়াই। জন্টুদা, আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মুখ খুলছেন, পরিষ্কার করে বলছেন যে আমি 45 বছর ধরে প্র্যাকটিস করছি, আমি এতদিনের রাজনীতিক, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তার কেস থেকে আমাকে সরিয়ে দিচ্ছে, আমাকে লড়তে হবে না এই মামলা। এবং পরিষ্কার করে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি থাকেন তাহলে আমি তৃণমূল কংগ্রেসে থাকতে পারবো না, আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। যিনি দুদিন আগে পর্যন্ত বিক্ষুব্ধদের নিয়ে সমালোচনা করছিলেন, তিনি আজকে এই কথা বলছেন। দেখো, এটা খুব পোয়েটিক জাস্টিস হলো, শোনা যাচ্ছে? হ্যাঁ, একদম স্পষ্ট। এটা একটা পোয়েটিক জাস্টিস বটে যে দুদিন আগেও সিআইডির অভিযানে মুখ চিরে যে 15 লোকটি দাঁড়িয়েছিল তার সম্পর্কে আমরা করতেই পারি, বিভিন্ন সমালোচনা, রাজনৈতিক সমালোচনা থাকবে, কিন্তু একটা জিনিস তো থাকতে পারে যে আজকের এই দুর্দিনেও তার রাজনৈতিক সততাটা এতটাই দৃঢ় যে সিআইডির উপস্থিতিতে, মমতা ব্যানার্জির অনুপস্থিতিতে তিনি বুক আগলে দাঁড়িয়ে রইলেন এবং সমালোচনা করলেন সরকারের। সেই কল্যাণ ব্যানার্জি আজকে হতভম্ব হলো 24 ঘন্টার মধ্যে, কারণ দলে একটি প্যারালাল মুখ, যার জন্য দলটা ছত্র খান 35 দিনের মাথায় দলটার অস্তিত্ব নিয়ে প্রশ্ন। ঠিক আমরা যেমন দুলালের তার মিস্ত্রি নিয়ে করি যে সই এবং চিহ্ন মিলিয়ে নেবেন, ঠিক একইভাবে আপনি তৃণমূল অস্তিত্বের সংকট এবং একটা ওয়ান অ্যান্ড অনলি কারণ অভিষেকের দাদাগিরি, জমিদারি। আজকে সেই জায়গাটাও কি মমতার অন্ধ স্নেহের জন্য আজও তিনি চোখ বন্ধ করে আছেন? আজও তিনি বুঝতে পারছেন না দলের এই জায়গাটায় তার রাস আগল হচ্ছে প্রতিদিন, মানুষগুলো বিক্ষুব্ধ। দেখো, এটা তো পরিষ্কার কল্যাণ ব্যানার্জি পদ পাওয়ার জন্য আজকে অভিযোগগুলো করেনি, বাকিরা যেগুলো করছেন। কল্যাণ ব্যানার্জি দল ছাড়বেন না কারণ তিনি মমতা ব্যানার্জির অনুগত সৈনিক, বারবার বলেছেন। তা সেই জায়গায় গিয়ে তিনি আজকে অপমানিত এবং এত বড় সিদ্ধান্ত কবে মমতা ব্যানার্জি বুঝবেন? কবে মমতা ব্যানার্জি চোখ খুলবে এই অন্ধ স্নেহের চাদর থেকে? কবে 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 এই যে স্নেহ? এবং ঝন্টুদা এখানে আরেকটা কথাও একটু বলতে চাইবো। কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন এই যে চণ্ডীতলায় গিয়ে ওনাকে আক্রান্ত হতে হয়েছিল, আমরা দেখেছিলাম সেই ছবি, এবং আজকে এই প্রসঙ্গ তুলে উনি বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দলে থাকা মানে আমাদের জন্য লাইফ থ্রেটনিং।
তো মমতা বন্দ্যোপাধ্যায় এইগুলো বুঝতে পারছেন না কেন? আজকেও কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই কথা বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো অপমান করছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, সে কথাও আজকে উনি একদম প্রকাশ্যে বলছেন। এগুলো বলার একদম। পরে এই দলটাকে বাঁচাবেন না ভাইপোকে বাঁচাবেন, এখনো ডিসিশন নিতে এত সময় লাগছে? না, তার কারণ আছে। মমতা ব্যানার্জি দলটায় ন্যূনতম গণতন্ত্র রাখেনি, আর নিজেও গণতন্ত্র বিশ্বাস করেন না। মানে গণতন্ত্র হত্যাকারী একজন, তার কাছে তার পরিবার, যেটাকে একটা কর্পোরেট পারিবারিক দল তৈরি করেছেন 12 সাল থেকে, সেটাতেই তিনি থাকবেন, এটাই স্বাভাবিক। আমি বলছি তো, অন্ধ অপত্য স্নেহেও ধৃতরাষ্ট্রকেও পর্যন্ত আরো বেশি অন্ধত্ব করে দিয়েছিল। আর ধৃতরাষ্ট্র জন্মান্ধ ছিলেন, কিন্তু মনের আলোটা তার ছিল। রাজধর্মে তিনি অন্ধ হয়ে গেছিলেন, অপত্য স্নেহে তার ধ্বংস হয়েছিল পুরো বংশের। আজকে মমতা কবে বুঝবেন? উনি বুঝবেন না, দেখো বুঝবেন না। তাই দিল্লিতে নাটকীয় ভাবে 28 বছর পরে কংগ্রেসে ফিরে যাওয়ার জন্য যখন কংগ্রেস তো তিনি ফিরে যেতে চাইছেন না, তিনি তার রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে চাইছেন, সেখানেও গিয়ে তাকে বার্গেনিং করতে হয়েছে যে অভিষেকের একটা পুনর্বাসন হোক, আমার যাই হোক অভিষেকের পুনর্বাসন। এতে পরিষ্কার তিনি এখনো স্বমহিমায় আছেন এবং তার তৃণমূল নিয়ে কোনো ভাবনা নেই, কারণ তৃণমূল তার হাতে নেই। তিনি বরং ফান্ড, পার্টির বড় অঙ্কের যে ফান্ড, যেটা ভারতবর্ষের দ্বিতীয় সবচেয়ে বেশি ফান্ড ইলেকট্রাল বন্ডে, এই বিপুল 1600-1800 কোটি টাকা তিনি এখন বাঁচাতে মরিয়া। তাই কংগ্রেস যে কখনো ছুটছে, কখনো অভিষেককে বাঁচাতে মরিয়া। অভিষেক যদি কোনো একটা পোর্টফোলিও সেন্ট্রালে পেয়ে যায় জাতীয় কংগ্রেসে, তাহলে তার ইডি সিবিআই থেকে আপাতত তাকে নিস্তার দেওয়া সম্ভব হবে। এই কারণে কিন্তু তিনি যাচ্ছেন। মানে কল্যাণ দেরিতে হলেও বুঝতে পেরেছেন, কল্যাণ দেরিতে হলেও এই বোধটা তৈরি হয়েছে, এটা ওয়েলকাম। কিন্তু তোমাকে আরেকটা কথা বলে দিই, এই যে কল্যাণের আজকে বোধোদয়, সেই বোধোদয়টা হারাধনের বাকি 7টা সন্তান, কল্যাণকে নিয়ে 8 জন আছে, 7 জনের মধ্যে ব্যর্থ হলে মমতা ব্যানার্জি কিন্তু আক্ষরিক অর্থে কংগ্রেসেও কোথাও আর তিনি থাকতে পারবেন না। কারণ ইতিমধ্যে কংগ্রেসে কিন্তু বিদ্রোহ শুরু হয়েছে, এবং তিনি যদি ঝোঁকেন জাতীয় কংগ্রেসে, তাহলে কিন্তু সবার আগে অধীর চৌধুরী দল ছাড়বে এবং কংগ্রেস থাকবে না। পশ্চিমবঙ্গে কেন, ঠিক আব্দুল মান্নানের ভাষায়, এই নর্দমা গঙ্গায় ঢুকলে গঙ্গার জলটাও অপবিত্র হয়ে যাবে। একদম। ঝন্টুদা, অনেক ধন্যবাদ আপনাকে। সঞ্চারী, যেটা ঝন্টুদা এখানে বলার চেষ্টা করছিলেন, একটা দারুণ তথ্য এখানে ঝন্টুদা দিচ্ছেন, তার মতো করে ইলেকটোরাল বন্ডের বিষয়টা এখানে ঢুকে রয়েছে। এটা একটা আলাদা তথ্য, এটা নিয়ে হয়তো পরে কখনো কথা হতে পারে। কিন্তু আমি আবার বলছি, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বা এদের মতো যারা রাজনীতিক রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখনো পর্যন্ত আছেন, তারা আজকের দিনে দাঁড়িয়েও বার্তা দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি থাকেন, দলের রাশ নেন, তাহলে অবশ্যই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আজকে 5টার মধ্যে হাজিরা দেওয়ার একটা নির্দেশ দেওয়া হয়েছে। একেবারে তাই দেবারও, এই বিষয় নিয়ে আমার পরিষ্কার, একেবারে তাসের ঘরের মতো ভেঙে গেছে এই দল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো, তিনি যখন দেখছেন একদিকে তার দল ভেঙে পড়ছে হুড়হুড় করে, অন্যদিকে তিনি দেখছেন তার ভাইপো একেবারে জর্জরিত হয়ে যাচ্ছে এই জালের মধ্যে, মানে কোনো দিক দিয়েই আর তার পালানোর কোনো পথ নেই। সেই জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের এত সমস্যা হচ্ছে কেন, দল না ভাইপো? আজকে যে কটা গুটি কয়েক মানুষ তার পাশে ছিলেন, শেষ সময় অবধিও যারা তাকে সাপোর্ট করে যাচ্ছিলেন, সেই জায়গা থেকে আজকেও তারা বিক্ষুব্ধ, আজকেও তারা বেসুরো হচ্ছেন দল নিয়ে। একদমই তাই। এবং ঝন্টুদার সঙ্গে যখন কথা বলছিলাম সঞ্চারী বিরতিতে যাওয়ার আগে, ঝন্টুদা খুব স্পষ্ট করে বলছিলেন যে কী কারণে উনি কংগ্রেসের হাত ধরার চেষ্টা করছেন, ভাইপোকে বাঁচানোর চেষ্টা করছেন, ওনার মতো করে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন। এখানে যদি এটা সত্যি হয়ে থাকে, তাহলে তো আমি বলবো যে শুধু ভাইপোকে তো কাঠগড়ায় তুলে লাভ নেই, কারণ ওই শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী, তার কথায় বলতে হয় যে সব চোরেদের পাঠশালা কালীঘাটের টালির চালা। তো ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সততা নিয়ে তাহলে প্রশ্ন ওঠে। এখানে ওই কোটি কোটি টাকা যুক্ত হয়ে রয়েছে ইলেকট্রাল বন্ডে, এবং সেইটা উনি হাতছাড়া করতে চান না, ফলে চুরে চুরে যাচ্ছেন কংগ্রেসের কাছে, ফলে ভাইপোকে বাঁচানোর ওই মরিয়া চেষ্টা করছে, সেটা আলাদা দিক। আমি আরেকটা বিষয় এখানে একটু বলতে চাইবো, এই যে বারবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অ্যারোগেন্সি, গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, বিধানসভার বিরোধী দলনেতা, তিনি একটা মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন যে তরুণজ্যোতি তিওয়ারি আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, মাননীয় বিধায়ক তরুণদা, আমি এখানে আইনজীবী হিসেবে আপনার কাছ থেকে জানতে চাইবো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি 45 বছর ধরে প্র্যাকটিস করছি, এরকম একজন বর্ষিয়ান রাজনীতিক এবং আইনজীবী, তাকে আজকে তার দলের মধ্যে অপমানিত হতে হচ্ছে, তাকে এই মামলা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়ছিলেন। এটাকে কিভাবে দেখছেন আপনি তরুণদা? ওনার কি অপমান বোধ আছেন? আমার ফার্স্ট প্রশ্ন থাকবে। আর মাতাল তোমায় চিনতে হবে, আগামীকে মানতে হবে, এসব ডায়লগ তো
পশ্চিমবঙ্গটাকে শুনতে হতো হাইকোর্টের করিডোরে। তারপরে তৃণমূল কংগ্রেসে পড়েছিলেন। পুরাতন বৃত্তরা হয়তো বিশ্বাস, একটু বিশ্বাস তো হয়, সেই হিসাবে সে হতো। আবার বলছি, উনি বেসিক্যালি এটা করছেন, যা করতেন সবাই সব কি জানে। অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর, এভরিওয়ান নিউ দ্যাট। উনি জানতেন না, হতে পারে না। কেন চুপ ছিলেন, কার জন্য চুপ ছিলেন, তার উত্তর তিনি দিক আজকে। তরুণদা, অনেক ধন্যবাদ আপনাকে। আমি যে কথা বলছিলাম সঞ্চারী, আমি খুব ছোট করে প্রতিমা মণ্ডলের একটা রিয়াকশন শোনাতে চাইবো। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চার্টার্ড ফ্লাইটে এখনো আজকের দিনে দাঁড়িয়েও যখন ওনার কর্মীরা মার খাচ্ছেন, যখন ওনারা অভিযোগ করছেন যে আমার কর্মীরা মার খাচ্ছে, ওনারা অভিযোগ করছেন যে আমার কর্মীরা ঘর ছাড়া, যদি সত্যি এটা হয়ে থাকে তাহলে তাদের পাশে দাঁড়াতে গিয়ে কি ডেমোক্রেসি তারা দেখেছেন আমরা দেখলাম। এখন এই জায়গায় দাঁড়িয়ে তার মনে হচ্ছে যে আমি চার্টার ফ্লাইটে যেতে পারি। এখনো আজকের দিনে দাঁড়িয়েও কলার তুলে চার্টার ফ্লাইটে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এই প্রশ্ন গতকাল তুলেছিলেন। প্রতিমা মণ্ডল কি বলেছেন আজকে দেখুন। तरह सांसद है अभिषेक बैनर्जी, वो अभी भी अपने उस सरकारी किराए से नहीं जाते बल्कि स्पेशल फ्लाइट से जाते हैं, जिस पे सवाल उठाया है अभी जो एलओपी बने हैं ऋतुव्रत बंदोपाध्याय में। इसे कितना उचित मानती है आप? देखिए, वो जाते हैं, ये तो कोई झूठ बात नहीं कर सकती हूँ, लेकिन इसका उत्तर तो वो देंगे क्योंकि मैं तो नहीं जाती हूँ। तो मैं उसका उत्तर मैं कैसे दूँ? अगर वो जाते हैं, वो कैसे जाते हैं, क्यों जाते हैं, इसका अगर लोगों का ये एक्सेप्ट नहीं हुआ है उसका वो आचरण व्यवहार, तो इसका उत्तर वही देंगे, मैं तो नहीं दूंगी। क्यों? लेकिन मैं ये बोलना चाहती हूँ कि लोग तो एक्सेप्ट नहीं किया है, इसलिए तो आज तृणमूल कांग्रेस का ये हालत है। लोगों ने मैंडेट नहीं दिया है, हम लोग सरकार कर नहीं पाया। দেবরতী, এই মুহূর্তে যা পরিস্থিতি তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল সুপ্রিমো, তিনি শ্যাম রাখেন না কুল রাখেন, সেটাই এখন নজর থাকবে, সেটাই এখন দেখার বিষয়। দেবরতী, ধন্যবাদ জানাই তোমাকে। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে ছিলেন আমার সহকর্মী দেবারতী দাশগুপ্ত। এখন এই মুহূর্তে সময় শেষ।